অনেকে আমাকে কমেন্ট করেন বা পার্সোনাল লাইফে যখন আমার সাথে দেখা করতে আসে তখন বলে যে ভাইয়া আপনি কেন কোনো স্পেসিফিক অকুপেশন বা কেন কোনো স্পেসিফিক লেখাপড়ার সাবজেক্ট বলে দেন না। কারণ আমি বিলিভ করি এক একজন মানুষের সিচুয়েশন এক এক রকম। সবার সিচুয়েশন বা সবার পার্মানেন্ট রেসিডেন্সি জার্নিটা সেম হবে না। জেনেরিক অ্যাডভাইস দিয়ে সেটাকে মিসলিড করা আমি মোটেও সাপোর্ট করি না। সেই জন্য আমি অলওয়েজই বলে, আপনি যদি অস্ট্রেলিয়াতে থাকেন আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমরা ডিসকাস করি, আমরা বের করার চেষ্টা করি কোন পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্রিমটা আপনার জন্য মোস্ট সুইটেবল। তখন আমি আপনাকে বিভিন্ন জায়গায় কানেক্ট করে দিতে পারি যে আপনি এই এজেন্সিতে যেতে পারেন অথবা এই মাইগ্রেশন লয়ারের কাছে যেতে পারেন, আমার রেফারেন্সে যেতে পারেন। আপনি হয়তো এই এমপ্লয়ারের সাথে কথা বলতে পারেন এমপ্লয় স্পন্সরশিপের জন্য। জেনেরিক অ্যাডভাইস বা জেনেরিক ইনফরমেশন দিয়ে অনেকে অনেকভাবে জিনিসটাকে মিসলিডিং হিসেবে নিয়ে নেয়। আমরা অনেকেই ধরে নেই যে স্টুডেন্ট ভিসার মতো অস্ট্রেলিয়াতেও পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা বেশ ইজি একটা ব্যাপার স্যাপার। এর কারণ হচ্ছে আমরা মনে করি যে আমরা যখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছিলাম তখন এজেন্সিতে গিয়ে আমাদের ডকুমেন্টস জমা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স জমা দিয়েছি, দেন আমাদের এডুকেশন সার্টিফিকেটস জমা দিয়ে ভিসা ফিস অ্যান্ড টিউশন ফিস পে করার পরপরই আমরা স্টুডেন্ট ভিসা যেহেতু পেয়ে গেছি, তার মানে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি ব্যাপারটাও হয়তো ঠিক তেমনি খুবই ইজি একটা ব্যাপার স্যাপার। আসল ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি একটা জার্নি। অ্যান্ড এখানে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই। সেই ডিসক্লেমারটা হচ্ছে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির কোনো শর্টকাট নেই। আপনি যদি একটু স্ট্র্যাটেজিক স্টেপ নেন এবং আপনি যদি এফোর্ড করতে পারেন প্রপারলি, তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিতে অনেক দূর এগিয়ে যাবেন অন্যদের কম্পারিজনে। স্ট্র্যাটেজিক স্টেপস বলতে আমি এখানে যা মিন করছি সেটা হচ্ছে যে একটা ডিমান্ডিং অকুপেশনে আপনার ক্যারিয়ারটা গ্রো করা এবং সেই অকুপেশনে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করা। এছাড়াও আছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনার আছে নাটি, আপনার আছে পার্টনার স্কিল। এগুলো আমি সবগুলোই বলছি অ্যাকচুয়ালি স্কিল ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ 189 ভিসার জন্য এবং স্টেট নমিনেশন 190 অথবা 491 রিজিয়নাল থেকে। এই পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্রিমগুলো আপনার মূলত পয়েন্টের উপরে ডিপেন্ড করে থাকে। অ্যান্ড ইনভাইটগুলো আসে যার যত বেশি পয়েন্ট তার ইনভাইট তত তাড়াতাড়ি আসবে। এখন বেশি পয়েন্টের জন্য সবচাইতে প্রাইমারি ফ্যাক্টরস গুলো হচ্ছে আপনার কতদিনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যত বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তত বেশি পয়েন্টস পাবেন। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যত ভালো তত বেশি পয়েন্টস পাবেন। আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, আপনার পার্টনারের যদি ইংলিশ প্রফিসিয়েন্সি মিনিমাম 6 থাকে, তাহলে আপনি আরো এক্সট্রা পয়েন্টস পাবেন। এবং এখানে বয়স কিন্তু আরেকটা প্রাইমারি ফ্যাক্টর। আমরা অনেকেই মনে করি যে আমি 189 বা 190 বা 491 অ্যাপ্লাই করলেই আমি পার্মানেন্ট রেসিডেন্সি ইনভাইট পেয়ে যাব। জাস্ট 65 পয়েন্টসে ইউআই অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, অর্থাৎ আপনি পার্মানেন্ট রেসিডেন্সি নিতে ইন্টারেস্টেড, শুধুমাত্র সেটাই লঞ্চ করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হয়েছেন তার মানে এই না যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি ইনভাইট পেয়ে যাচ্ছেন। এছাড়া অন্যান্য পার্মানেন্ট রেসিডেন্সি ভিসাগুলো হচ্ছে 482 স্কিল শর্টেজ ভিসা, 186 এমপ্লয় স্পন্সর্ড ভিসা, যেগুলো নিয়ে আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে বেশ কথা বলেছি এবং ইন ফিউচার হয়তো কথা বলবো। পার্মানেন্ট রেসিডেন্সি জার্নিটাকে যদি আমি দুটো এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি, সেই দুটো এক্সাম্পলের মধ্যে প্রথম এক্সাম্পল হচ্ছে, মনে করুন আপনি একটা জমি কিনেছেন, সেই জমিতে আপনি আজকে ফসলের বীজ বুনলেন। তার মানে এই না যে আপনি কালকে গিয়ে ফসল তুলে ফেলতে পারবেন। মাত্র আপনি বীজটা বুনেছেন, তারপর এখন আপনাকে আস্তে আস্তে জমিটার যত্ন নিতে হবে, সার দিতে হবে, ফসলের টেক কেয়ার করতে হবে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে সেটার মোকাবেলা করতে হবে। এইভাবে করে করে আপনি পুরো একটা সিজন শেষ হওয়ার পর আপনি কিন্তু ঘরে আপনার ফসল তুলতে পারেন। ঠিক তেমনি পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে আপনাকে ফার্স্টে একটা ভেরি গুড অকুপেশন, সে অকুপেশনে ক্যারিয়ারটা গ্রো করতে হবে, তারপর ধীরে ধীরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, তারপর ধীরে ধীরে আপনার বাকি যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো আপনার পয়েন্টস বাড়াতে হবে। আরেকটা এক্সাম্পল হচ্ছে, মনে করুন আপনি একটি বাড়ি বানাবেন। বাড়ি বানানোর জন্য প্রথমে আপনার দরকার একটা জমি। হয়তো আপনি একটা জমিও কিনে ফেলেন, কিন্তু জমি কেনার সাথে সাথে কি আপনি বাড়ি তৈরি করে ফেলেন? না, প্রথমে আপনি জমিটাকে পানি দিয়ে ভেজান, তারপর জমিতে গর্ত করে ফাউন্ডেশন দেন। ফাউন্ডেশন দেওয়ার পর আস্তে আস্তে আপনি ফ্লোর বাই ফ্লোর ইট গেথে গেথে পুরো বিল্ডিংটা রেডি করেন। বিল্ডিংটা রেডি করার পরে তারপর আপনি সেটাকে রং করেন, সেখানে দরজা জানালা বসান, সেখানে ইলেকট্রিসিটি লাইন দেন, সেখানে গ্যাসের লাইন দেন,
এভাবে করে কিন্তু আপনার বাড়িটা সম্পূর্ণ তৈরি হয়ে যায়। ঠিক একইভাবে পার্মানেন্ট রেসিডেন্সিতে আপনাকে ফার্স্টে একটা প্রপার স্টাডি প্রোগ্রাম বেছে নিতে হবে, যে স্টাডি প্রোগ্রাম আপনাকে স্কিল ইন ডিমান্ড অকুপেশনে জব পেতে সাহায্য করবে। অ্যাজ ইউজুয়াল আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়াতে হবে, অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আবার দিতে হবে, দেন নাটে দিতে হতে পারে, অথবা আপনি যদি এমপ্লয়ি স্পন্সর্ড ভিসায় যান তাহলে হয়তো আপনার এমপ্লয়ের সাথে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং অন্যান্য যা যা ফ্যাক্টরস গুলো আছে সেগুলোর রিকোয়ারমেন্টস মিট আপ করতে হবে। আপনার বাড়ির ফাউন্ডেশন যত বেশি শক্ত হবে তত আপনার বাড়ি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে। ঠিক তেমনি আপনি যত বেশি আপনার পার্মানেন্ট রেসিডেন্সির ফাউন্ডেশনটা স্ট্রংলি স্টার্ট করবেন তত ইজিয়ার হবে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করা। যেহেতু আপনারা বারবার রিকোয়েস্ট করেন যে কোন টাইপের অকুপেশন সবচেয়ে বেশি সেফ অ্যান্ড সিকিউর হবে, কোন লেখাপড়া বা কোন লাইনের লেখাপড়া বা সাবজেক্ট বেশ ডিমান্ডিং হতে পারে, সেটা নিয়েও আমি আস্তে আস্তে ভিডিও বানাবো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।